বার্তা বাজে উঠবে। দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের এই মুহূর্তের আয়োজনে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আজকে আপনারা দেখছেন যে আমরা ক্যাপশন দিয়েছি সমসাময়িক বিষয় নিয়ে। আমাদের এই সিলেট 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, আমাদের এই উত্তর সিলেটের এই আসনটি জৈন্তাপুর গোয়েনঘাট কোম্পানিগঞ্জ নিয়ে এই আসনটি আমাদের সিলেট জেলা জামাতের সেক্রেটারি এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের 2বারের সাবেক চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন আজকে আমাদের আজকের এই আয়োজনে অতিথি হিসেবে জনাব, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? যে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমার প্রিয় জন্মমাটি জৈন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ সিলেট তথা দেশ প্রবাসে যারা অবস্থান করছেন সবাইকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ধন্যবাদ। আমরা আসলে প্রথমে জানবো আপনার আজকে ঈদের দ্বিতীয় দিন। গতকালকে ঈদের দিন ছিল, আজকে ঈদের দিন এবং আজকে এই ঈদুল আজহা উদযাপিত হয়েছে সারা দেশব্যাপী। আজকে আমরা একটা বিষয় দেখেছি, দেশে যে সরকারিভাবে যেটি নির্ধারণ করা হয়েছিল চামড়ার যে বিষয়টা, এই চামড়া শিল্পে আজকে যে দোষ আমরা ব্যবসায়ীরা দেখেছি চিটাগাং ঢাকায় রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। সারা দিন থেকে এই নিউজটি লিড আকারে প্রচার হচ্ছে। সর্বপ্রথম সিলেটও একই দশা আমরা দেখেছি যে সিলেটের বিভিন্ন মাদ্রাসায় গতকাল দিনব্যাপী মাদ্রাসার ছাত্ররা অনেক কষ্ট করে চামড়াগুলো সংগ্রহ করেছে, কিন্তু এই চামড়াগুলো লাস্ট ফিনিশিং এখন পর্যন্ত বিক্রি করা যায়নি। আসলে এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলেন। যে আপনাকে ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে চামড়া যে শিল্প ছিল বাংলাদেশের ঐতিহাসিকভাবে, এটা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। এবছর আমরা ইন্টারিম সরকারকে বলেছিলাম যে চামড়াকে সংরক্ষণ করতে হবে এবং একটা মিনিমাম মূল্য নির্ধারণ করতে হবে, যাতে চামড়া যারা সংগ্রহ করে এই চামড়া সংগ্রহের মাধ্যমে আমাদের দেশে একটা শিক্ষা ব্যবস্থা চালু থাকে। যেমন ধরেন আমাদের অনেকগুলো এতিমখানা আছে, বড় বড় এতিমখানা মাদ্রাসাগুলো আছে। ওই সমস্ত প্রতিষ্ঠানে আমাদের সাধারণত যারা কুরবানিতে গরু কুরবানি করে সবাই মাদ্রাসায় দিয়ে দেন, যে আমার চামড়াটা মাদ্রাসায় দিল। এই চামড়া মাদ্রাসায় দিলে মাদ্রাসার কর্তৃপক্ষ এটা বিক্রি করে এবং প্রতি মাদ্রাসার চামড়া থেকে প্রতি বছর একদম মিনিমাম 5 লাখ থেকে শুরু করে আর অনেক বেশি অনেকে সংগ্রহ কালেকশন করে এবং এটা একদম 0 পয়েন্টে চলে আসছে। এখন কালেকশন এখন নিরুৎসাহিত হয়ে গেছে যে এটা সংগ্রহ করে লাভ নেই। এই বছর আমরা ঈদের আগেই যথাযথ কর্তৃপক্ষের সাথে আমরা বারবার দাবি করছি যে চামড়া শিল্পকে বাঁচাতে হবে। চামড়া শিল্প না বাঁচলে আমাদের এই যে কুরবানিতে প্রায় কয়েক লক্ষ গরু যে কুরবানি হবে এগুলো চামড়া যাবে কোথায়? তখন তারা একটা উদ্যোগ গ্রহণ করলো, বললো যে চামড়াকে সংরক্ষণ করার জন্য প্রতি উপজেলা মিনিমাম 20 টন করে লবণ দেওয়া হলো চামড়াকে সংরক্ষণ করার জন্য। কিন্তু প্রফেশনালিজম বা পেশাদারিত্ব থাকার কারণে এই লবণ দিয়ে চামড়াকে কিভাবে সংরক্ষণ করতে হয় অনেক এলাকার মানুষ জানে না। এটা মাদ্রাসাগুলোর যারা শিক্ষক তারাও জানেন না। এটা এর ফলশ্রুতিতে কি হলো, বলা হলো চামড়ার একটা সুন্দর রিজনেবল এবং সন্তোষজনক একটা প্রাইস বা মূল্য থাকবে, কিন্তু আমরা গতকালকে এবং আজ পর্যন্ত দেখলাম কি যে কোনো মূল্য নাই। 5 টাকায় খসির চামড়া বিক্রি হচ্ছে, 50 টাকাও পাচ্ছে না বড় বড় গরুর চামড়ার দাম। এতে মানুষ ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ হিসাবে হাজার হাজার পিস চামড়া রাজপথে প্রতিবাদ হিসাবে তারা প্রতীকী প্রতিবাদ হিসাবে ফেলে দিয়েছে। রাষ্ট্রের কি ক্ষতি হলো এটা অকল্পনীয়, অতুলনীয়। আমরা মনে করি এটা বাজেটে একটা ঘাটতি দেখা দিবে। এটার কারণে একটা সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা মারাত্মক ধ্বংস হয়েছে। আমরা বলছি এখনই জাস্ট নাও। আপনাদের মাধ্যমে আমার বক্তব্য হচ্ছে প্রতিটি জেলা বিভাগ এবং কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তর এ বিষয়ে আজকে উদ্যোগ নেওয়া উচিত। একটা বিষয় আমরা ঈদের পূর্বেই দেখেছি সরকার পক্ষ থেকে এই চামড়া সংরক্ষণের জন্য একটি রেট বেঁধে দেওয়া হয়েছিল। সেটি আসলে গতকাল অবধি এখন পর্যন্ত কোনো কার্যকর দেখা যায়নি। ব্যবসায়ীরা এটাকে অনাস্থা জানিয়েছেন। এই যে যেই মূল্যটি সরকার নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই মূল্যতে তারা নিতে অনিচ্ছুক। পাশাপাশি আমরা দেখেছি যে ঢাকায় আজকের দিন থেকে আগামী 10 দিন কোনো চামড়া ঢুকাতে পারবে না। আজকে আমরা দেখলাম কি যে ঢাকার বিভিন্ন এলাকায় চামড়াগুলো ছিড়িয়ে ছুটিয়ে রয়েছে, সিটি কর্পোরেশনের ড্রেজিং এর নিয়ে পালানো হচ্ছে। পাশাপাশি চট্টগ্রামও একই অবস্থা। এই 2টি বন্দরে আমরা দেখেছি, ঢাকা এবং চট্টগ্রাম বন্দরে এই চামড়াগুলো সংরক্ষণ হয়। কিন্তু ব্যবসায়ীরা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে তারা সরকারের যে রেট বেঁধে দেওয়া হয়েছিল
সেই রেট অনুপাতে তারা নিতে চাচ্ছে না, এই বিষয়টা আপনার কি দেখছেন? এটা আমরা তো অনলাইনের মাধ্যমে এবং মিডিয়া এবং নিউজ ইনফরমেশন যেটা যেটা সিদ্ধান্ত ছিল গাজীপুর, যেটা চামড়া শিল্পের যেটা মূল প্রাণ কেন্দ্র রাখার, সেই গাজীপুর থেকে তারা এটা সারা দেশে তাদের লোকের মাধ্যমে নিয়ে যাবে এবং সংরক্ষণ করবে। কিন্তু কোনোভাবেই গতকাল থেকে দেখলাম যে গাজীপুর কোনো চামড়া সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করেন, এটা নিউজ দেখলাম। পাশাপাশি এই যে চামড়া যে ঢাকায় যদি ঢুকতে না পারে, তো চামড়া কোথায় রাখবে? এটা চামড়া রাখার জন্য বাংলাদেশের যে 8-9টি বিভাগ, কারা এটা কর্তৃপক্ষ দায়ী। এটা সোজা কথায় একদম আমাদের স্বীকার করে কথা বলতে হবে। যারা যারা দায়িত্ব পালন করছেন, এটা আমরা মনে করি দায়িত্বের অবহেলার কারণে এটা হয়েছে। আমরা একটা প্রশ্ন নিতে চাই, আসলে এই জৈন্তাপুরের সর্বসাধারণ জানে একজন মিষ্টিভাষী একজন জয়নাল আবেদিন, আসলে সবাই জয়নাল আবেদিনকে চিনে একজন চেয়ারম্যান হিসেবে। জয়নাল আবেদিনের আর কোনো পরিচয় আছে কি, বা আপনি ছোটবেলা থেকে পড়ালেখা জীবন শেষ করে কি রাজনীতিতে যুক্ত হয়েছেন? যে এই সম্পর্কে আমি তো আসলে 80-র দশকের 1986 সাল থেকে 84-85 সাল থেকেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত। তৎকালীন সময়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদের ছাত্র সংগঠনটা ছিল ছাত্রলীগ জাসদ। হঠাৎ প্রাথমিকভাবে কিছুদিন কাজ করি, বছর 2-1 সেখানে ছিলাম। পরবর্তীতে পরিবর্তিত প্রেক্ষাপটে আমি তখন ছাত্র শিবিরে যোগদান করি। তারই ধারাবাহিকতা সরকারি কলেজ, যেটা এমসি কলেজ ছিল আগে এক সময়, পরবর্তী যেটা সরকারি কলেজ, যেটা বর্তমানে এমসি কলেজ, সেখানে ছাত্র রাজনীতিতে আমি কাজ করি এবং সেখানে কলেজে সর্বশেষ সভাপতির দায়িত্ব পালন করি। তার পরবর্তীতে সিলেট মহানগর শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে অধ্যয়ন করি, সেখানে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। তো আমি রাজনীতিটাকে এটা তো আমাদের একটা যে আদর্শকে লালন করে হৃদয়ে, এই যে জৈন্তাপুরী হিসাবে আমাদের হৃদয়ের ভিতরে অনেক স্বপ্ন যেরকম আছে, অনেক অভিমান আছে, অনেক ক্ষোভ আছে। এই মাটি এবং মা, আমরা অনেক অভিমান নিয়ে বড় হয়েছি। জৈন্তা গোয়েন্দাঘাট থেকে আমরা এখনো পর্যন্ত এই মাটির কোনো সন্তানকে জাতীয় সংসদে নির্বাচিত করে পাঠাতে পারিনি। এটা আমার একটা সংগ্রাম বলতে গেলে, যে এই মাটি থেকে একজন লোককে আমি ঢাকায় পাঠাতে চাই, সেই সংগ্রামের একজন সাধারণ নাগরিক হয়ে কাজ করতে চাই। এটা আমার জীবনের লক্ষ্য এবং ভিশন। সেই ভিশন নিয়ে আমি কাজ শুরু করেছি। আমার বক্তব্য একটাই, যে জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেন জৈন্তাপুরী কোনো মায়ের সন্তানকে নির্বাচিত করি। এই যে আমাদের আন্দোলন, এই সংগ্রাম, সেই সংগ্রামে আমিও একজন সাধারণ নাগরিক হিসেবে কাজ করছি। জৈন্তাপুরী যাকেই পাবো আমরা তাকেই বেছে নিব আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে। এখানে আমি প্রার্থী, এটা আমার পরিচয় না। আমি স্যাক্রিফাই করব এখানে। আদারওয়াইজ যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে, সকলে মিলেমিশে যে কোনো একজনকে ঠিক করেন, আমি তাদের সাথে আছি। এটা আমার ফোকাস বয়েস, যে এই জায়গায় আমরা এক থাকতে হবে, এই মাটির টানে এক থাকতে হবে। কারণ এই মাটিতে জন্ম নিয়েছি, গ্যাস আমাদের। আমার একটা দাবি হচ্ছে, গ্যাস আমাদের, গ্যাস আমাদের, আমার গ্যাস আমি নেব, আমি পাবো। এটা দেবেন কি না গ্যাসের দাবি দেওয়া করতে আমি রাজি না। আমার গ্যাস আমি কার কাছে দাবি করব? কিন্তু ফেইলিওর হচ্ছে আমার লিডারশিপ। আমি আমার যথাযথভাবে এটাকে ঠিক মতো কাজে লাগাইতে পারিনি। কারণ গ্যাস সরবরাহ করতে হলে গ্রাহক লাগবে, গ্রাহকদের জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে। জৈন্তাপুরের বিভিন্ন সংস্থা সংগঠন ইতিপূর্বে এই গ্যাসের জন্য কত হরতাল আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু সফল হয়নি। আমরা বলছি আর নো টাইম, আমরা দিতে রাজি না, কোনো কথাও শুনতে রাজি না। গ্যাস আমার গ্যাস, আমি আমার ঘরে সংযোগ করব ইনশাল্লাহ। প্রয়োজনে এটার জন্য যত আন্দোলন সংগ্রাম লড়াই করতে হয় আমরা চালিয়ে যাব। এইভাবে আমাদের প্রকৃতির একটা মিনারেল, যেগুলো বালু, পাথর, পানি এবং বনসম্পদ থাকার পরেও আমরা একটা বঞ্চিত জনগোষ্ঠী হয়ে গেছি। পাশাপাশি সবচেয়ে বড় হচ্ছে আজকের রাষ্ট্র সমাজ এবং যুগ ব্যবস্থা হচ্ছে প্রযুক্তি এবং এডুকেশন। শিক্ষা ক্ষেত্রে যে কোনো উপজেলার সাথে আসেন, আপনি কম্পেয়ার করেন। জৈন্তাপুরের উপজেলার ইউনিয়ন কতটা, জৈন্তাপুরে আপনার লোকসংখ্যা কত, গোয়েনঘাটে আপনার লোকসংখ্যা কত, ইউনিয়ন কত। পাশাপাশি আপনি সিলেট জেলার অন্য উপজেলায় যান, গোলাপগঞ্জে বিয়ানীবাজারে যান, গিয়ে দেখেন যে সেখানে একই সেম উপজেলায়
কতটা কলেজ আছে, কতটা হাই স্কুল আছে, কতটা প্রাইমারি স্কুল আছে। এটা কম্পেয়ার করে দেখবেন আপনি 50%-এর নিচে আছে। গোয়েনঘাটে এখনো পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে কোনো কলেজ নাই। জৈন্তাপুরে এখনো ইউনিয়ন পর্যায়ে সব ইউনিয়নের কলেজ নাই। কোম্পানীগঞ্জে উপজেলার করুণ অবস্থা। একটা রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা উপজেলায় একটা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থাকবে। কোম্পানীগঞ্জ উপজেলা এটা নাই। আমার দাবি ছিল কোম্পানীগঞ্জ উপজেলার যে ডিগ্রি এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত করতে হবে। ঠিক তেমনিভাবে গোয়েনঘাটে অনেকগুলা কলেজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু অনেকগুলো এমপিওভুক্ত না, এবং এগুলা অবকাঠামো ঠিক মতো গড়ে ওঠেনি। আমাদের এখানে প্রায়োরিটি বেসিস হচ্ছে যে এডুকেশন ইনশিওর করতে হবে, সাস্টেনেবল এডুকেশন করতে হবে, লিডারশিপ সাস্টেন করতে হবে, ডেভেলপ করতে হবে, এবং এই অঞ্চলের মানুষের 2022 সালের প্রলয়ঙ্করী শতাব্দীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটগুলো এখনো ঠিক হয়নি। এখনো রাস্তাঘাটগুলো সেই অবস্থা রয়ে গেছে, এগুলাকে ঠিক করতে হবে। মসজিদগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে, কওমি মাদ্রাসা ব্যাপক হারে কওমি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো এখনো পর্যন্ত মেরামত করা হয়নি। আমরা আসলে একটা জায়গা থেকে একটা প্রশ্ন নিতে চাই। আমরা দেখেছি যে দীর্ঘদিন থেকে এই যে গ্যাস আন্দোলন যে বিষয়টি, আপনি উপজেলা চেয়ারম্যান 2 বার ছিলেন, তো তখনও কিন্তু অনেক আন্দোলন, অনেক সভা সমাবেশ এই হয়েছে। গ্যাস ফিল্ড কর্তৃপক্ষের সাথে সাবেক সংসদ সদস্য বিভিন্ন সময় বৈঠক হয়েছে। আসলে গ্যাস ফিল্ড হচ্ছে আমাদের এখানে, গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয় হচ্ছে আমাদের এই জৈন্তাপুরে, কিন্তু এর কোনো প্রতিকার এখন পর্যন্ত হয় নাই। দীর্ঘ আন্দোলন, সভা সমাবেশ অবিরাম চলছেই। আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক বরাবর জনদাবি পরিষদ বা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে বারবার কিন্তু আহ্বান জানানো হচ্ছে সরকার কর্তৃপক্ষের কাছে, কিন্তু এর কোনো একটা বিহিত আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এই কারণটা কি আসলে? আমার দৃষ্টিতে কারণ একটাই, ওয়ান কজ, যে জৈন্তাপুরে গ্যাসের সংযোগ না দিলে সিলেট গ্যাস ফিল্ড থেকে কোনো গ্যাস বাংলাদেশে বিতরণ হবে না। এই পয়েন্টে যদি আমরা এক থাকি, এই পয়েন্ট যদি আমাদের মূল পয়েন্ট হয়, তাহলে গ্যাস সংযোগ দেওয়া ছাড়া তো আপনার বিকল্প কোনো পথ নাই। আমার কাছ থেকে গ্যাস নিয়ে সারা বাংলাদেশে আপনি গ্যাস চালাইবেন, বাংলাদেশকে সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা বানাইবেন, অথচ আমার পাশের বাড়ি কন্যা বধূ আমার বাড়ির সামনে দিয়ে যায়, আমাকে দাওয়াত দেয় না। এটা কি কি কেন? আমরা বলছি, এজন্য আমরা স্টেট ল্যাঙ্গুয়েজে বলেছি 5টা দাবির ভিতরে ওয়ান দাবি হচ্ছে যে আমার গ্যাস আমি নেব, কারো কোনো কথা আমরা শুনতে রাজি না। ইনশাল্লাহ ওয়েট করেন। আমরা জাতীয় সংসদ নির্বাচন, আমি তো সব জায়গায় বলেছি, নির্বাচন করি আর না করি, দীর্ঘ 17 বছর পরে আমি 2 বার উপজেলা চেয়ারম্যান ছিলাম। আপনি একটা পয়েন্ট ফাইন্ডিং করছেন, মানুষের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু উপজেলা চেয়ারম্যানের একটা বিপরীত মেরিত অবস্থান থাকার কারণে আমি কোনো কাজ করার মতো সুযোগ পাইনি, কথা বলতে পারিনি, যেখানে যাওয়া দরকার সেখানে যেতে পারিনি। এখন উপজেলা চেয়ারম্যান তো আমি নাই, এখন আমি একজন সাধারণ নাগরিক, কিন্তু আমার সামনে এখন যে সুযোগ আছে, বিগত 10 বছর উপজেলা চেয়ারম্যান থাকতে যেগুলো করতে পারিনি, আগামী 1 বছরের ভিতরে ইনশাল্লাহ এর চেয়ে বেশি কাজ আমরা করতে পারবো, এবং গ্যাস সংযুক্ত আমরা নিশ্চিত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবো। আসলে আরেকটা প্রশ্ন নিতে চাই। আমাদের এখানে যে কর্মসংস্থান সৃষ্টির বিষয়, যেটি আমাদের পল্লী বিদ্যুৎ রয়েছে, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2 রয়েছে, এখানে পাশাপাশি গ্যাস ফিল্ড সরকারের বা সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠান। এই গ্যাস ফিল্ডের বিভিন্ন কূপ আমাদের এখানে স্থাপিত হয়েছে। 10 নম্বর কূপ নতুন চালু হয়েছে, আরেকটা কূপ হরিপুর এলাকায়, আরেকটা কূপ 11 নম্বর, এটি চালু হবে। তো আমরা দেখেছি অতীতে এখানে বিভিন্ন আন্দোলন, সভা সমাবেশ করে, বৃহত্তর জনতার ডাকে আন্দোলন সভা সমাবেশ করে এখানে স্থানীয়রা চাকরি নিয়েছে, তাও 4র্থ শ্রেণীর পর্যায়ে, 3য় শ্রেণীর পর্যায়ে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে চাকরি হয়েছে। আপনি উপজেলা চেয়ারম্যান থাকার সময় বিভিন্ন আন্দোলন হয়েছে, কিছু লোকের চাকরিও হয়েছে, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আমাদের প্রতিষ্ঠান, আমাদের এই অঞ্চলের প্রতিষ্ঠান কিন্তু চাকরি নিতে হচ্ছে আন্দোলন সভা সমাবেশ সংগ্রাম করে। পাশাপাশি বিগত 2018 সালে, 19 সালে এরকম হবে, 19 সালের দিকে একটা নিয়োগ হয়েছে অফিসার পদে, প্রায় 200 লোক সিলেট গ্যাস ফিল্ডে কর্মকর্তা পদে এখানে নিয়োগ নেওয়া হয়েছে, তৎকালীন কর্তৃপক্ষ নিয়েছে। বৃহত্তর সিলেটের একজন লোকও সেখানে চাকরিতে তাদের সুযোগ হয় নাই। সেটা কার ব্যর্থতা? বৃহত্তর সিলেটে কি শিক্ষিত লোক নেই, নাকি কোন কারণে এই 200-250 অফিসার নিয়োগ হলো, অফিসারের মধ্যে একজন অফিসারও বৃহত্তর সিলেটে নিয়োগ পায়নি? এটা কার ব্যর্থতা? কথা বলতে তো অনেক বড় পর্যায়ে চলে গেছেন। জি,
সিলেটকে নিয়ে কেন্দ্রীয় সরকার যেভাবে তামাশা করে, সিলেটের সারা বাংলাদেশের ডেভেলপমেন্টের চিত্র দিয়ে আপনার চোখের সামনে উঠে, কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থার চিত্র দিয়ে চোখের সামনে উঠে, আপনি ফ্লাইট শিডিউলটা যদি দেখেন, সিলেট থেকে কতটা বিমানের ফ্লাইট ঢাকা টু সিলেট থ্রো করে, আর ঢাকায় গিয়ে দেখেন অন্য ডোমেস্টিক ফ্লাইট কি পরিমাণ থ্রো করে। এটা দেখলেই বুঝতে পারবেন সিলেটের প্রতি কি পরিমাণ বিমাতা সুলভ আচরণ হচ্ছে। প্রত্যেকটি ক্ষেত্রে সিলেটের প্রতি বিমাতা সুলভ আচরণ হচ্ছে। সিলেট বিভাগ, সিলেট জেলা এক বন্টিত জনগোষ্ঠীর জেলার নাম। আসেন আমাদের নিজ এলাকা জয়ন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ, এই অঞ্চলের মানুষ যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, সীমান্তের জনপদের মানুষকে স্বাবলম্বী করার জন্য কোনো ধরনের প্রজেক্ট নাই। এখানে কোনো শিল্পাঞ্চল নাই, অনেক কোনো ইন্ডাস্ট্রি নাই। মানুষ কোথায় যাবে চাকরির জন্য? আছে গ্যাস ফিল্ড একটা, পল্লী বিদ্যুৎ আইন করে রাখছে। পল্লী বিদ্যুতে ওই এলাকায় কোনো এখানে কাজ করবে যারা, তারা কোথা থেকে আসবে? রাজশাহী, ঢাকা, খুলনা থেকে আসবে। এখানে সিলেট জেলার বাইরে বাড়ি হতে হবে। শর্ত, ওয়ান কন্ডিশন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2 সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন, কন্ডিশন 1 আউট অফ সিলেট। যদি আপনার বাড়ি থাকে রেসিডেন্স, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই বৈষম্যটা কেন? এটা একটা বৈষম্য, এটা আমরা আলাপ করতেছি, দেখা যাক কি করা যায়। এরপরে আমরা গ্যাস ফিল্ডে বললাম, গ্যাস ফিল্ডে আমরা গিয়ে দেখলাম যে একটা পুকুর চুরি হয়েছে গ্যাস ফিল্ডে। বড় দিন আপনারা জানবেন কয়েকদিন পরে, আমরা সবগুলো সামনে নিয়ে আসতেছি। আমরা বলে দিয়েছি যে আমার এলাকায় 4র্থ শ্রেণীর চাকরি তো নাই আমাদের, মাস্টার হইলে ক্যাজুয়ালে চাকরি দেয়। এগুলো তো কোনো চাকরি না, এগুলো হচ্ছে ডেইলি বেসিস ওয়ার্ক, যেটা দিন মানে ডে লেবার, কাজে গেলে টাকা নয়, ডে লেবার, মুখ বন্ধ। এই জন্য এগুলা আমরা বলছি, এগুলা আমরা কনসিডার করব না। আমরা আমাদের হিস্সা, স্বাধীনতার 53 বছর পরে আমরা আমাদের হিস্সা আদায় করবই। এখন কার সাথে কথা বলা লাগে? ডক্টর ইউনূস সাহেবের সাথে কথা বললে আমরা রাজি আছি। আমরা যদি খনিজ মন্ত্রণালয়ের কথা বলতে হয়, সেখানে কথা বলতে রাজি আছি। এখানে এমডি যারা আছে তাদের সাথে কথা বলে লাভ নাই, কারণ তারা আমাদেরকে আইন দেখায়, শুভঙ্করের ফাঁকি দিয়ে আইনটা দেখায়। এই আইন এমডি সাহেবকে বলে আসছি যে নো কনসিডার, নো কম্প্রোমাইজ। যে সিলেট গ্যাস ফিল্ডের এখানে ব্যবস্থাপনার ব্যাপারে আমরা নো কম্প্রোমাইজ। যে বৈষম্য, এটা আমরা দূর করবো ইনশাল্লাহ। দীর্ঘদিন পরে আমাদের লোকাল লিডারশিপ এখন ডেভেলপ হয়েছে। আমাদের অনেক বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ যারা দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়ে সামনে আসছেন, আমরা কথা বলেছি, আশা করছি যে এটা হবে। কিন্তু আমাদের স্পেসিফিক দাবি হচ্ছে এই ক্ষেত্রে একটা, জয়ন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জে 2টা কাজ করতে হবে। নাম্বার 1, শিল্পাঞ্চল তৈরি করতে হবে 3টা। নাম্বার 2, যাতে বিদেশের যে শ্রমবাজার রয়েছে আন্তর্জাতিক দুনিয়ায়, সেই শ্রমবাজারে যাতে আমার এই 3টা উপজেলার সাধারণ শিক্ষিত, উচ্চশিক্ষিত এবং কম শিক্ষিত কিংবা লেখাপড়া জানে না যারা আছে, এরা যাতে ট্রেন আপ হয়ে 3টা উপজেলায় আন্তর্জাতিক শ্রমবাজারে যাতে আমরা ম্যান পাওয়ার পাঠাতে পারি, সেই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র 3টা আমরা দাবি করতেছি। এই যে আমরা শুরু করবো পাইলট প্রজেক্ট হিসাবে, যে কোনো একটা উপজেলা দিয়ে আমরা শুরু করতে চাই। আমরা ঢাকায় ইতিমধ্যে কথা বলেছি, আরো কথা বলবো। একটা বিষয় হচ্ছে কি, ওই যে আপনার কোম্পানিগঞ্জে যেমন হাইটেক একটি পার্ক রয়েছে, একটি কর্মসংস্থানের সুযোগ রয়েছে, ওইখানে স্থানীয়দের সুযোগ কেমন হয়েছে? এটা যাতে বিগত সরকারের একটা প্রকল্প ছিল, বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট স্থগিত করেছে। এখন এটা কার্যক্রম বন্ধ। এটা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, প্রজেক্টের সম্ভাবনা, প্রজেক্টের ভায়াবিলিটি, প্রজেক্টের ফিজিবিলিটি, প্রজেক্টের স্ট্যান্ড এবং দেশি বিদেশি যে ইনভেস্টমেন্ট আছে, এখানে বিনিয়োগ আছে, সবকিছু মিলে এখানে একটা পরীক্ষামূলক তদন্ত চলতেছে। আমার বিশ্বাস তদন্ত শেষ করে সেখানে অনেক লোকের, প্রায় 15-20 হাজার লোকের কর্মসংস্থান হবে। এখানে আইটি বা আইসিটি পার্ক যেটা সেখানে আছে, টেকনিক্যাল পার্সন অনেকেই সেখানে বড় বড় সুন্দর সুন্দর ফ্যাক্টরি গড়ে উঠবে। এবং বিদেশে চায়না বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, বিভিন্ন দেশে যে ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে শিল্পাঞ্চল করার জন্য, আমরা যদি জৈন্তাপুরে, কোম্পানিগঞ্জে এবং গোয়েনঘাটে বিস্তীর্ণ জায়গা রয়েছে, আমরা যদি একটা সেট আপ করতে পারি, 10,000-15,000 করে যদি আমরা 3টা উপজেলায় 30-40 হাজার লোকের কর্মস্থান দিলে, আমার তো ফ্যামিলির সংখ্যা আছে 40-50 হাজার আমার উপজেলায়,
40,000 পরিবারে যদি একজন করে চাকরি পায় তো আর মোটামুটি আমরা দাঁড়াই যাবো। জি এর মধ্যে র মেটেরিয়ালস আছে, আমার চুনা পাথর আছে, আমার বালু আছে, স্যান্ড আছে, স্টোন আছে এবং বনসম্পদ আছে। এগুলাকে সামনে রেখে কি ধরনের শিল্প এখানে গড়ে তোলা যায় আমরা ইতিমধ্যে কিছু কথা বলছি। আমরা একটা কমিটি করে দিয়েছি, সেই কমিটির এক্সপার্ট যারা রয়েছেন দেশে বিদেশে যারা আছেন এবং আমাদের জৈন্তাপুরের যারা ছেলেরা পড়াশোনা করে বিদেশ চলে গেছে, বিভিন্ন এক্সপার্ট হয়েছে, এর ভিতরে গোয়েনঘাটাও আছে, কোম্পানিগঞ্জও আছে, তাদের সাথে আমরা অ্যাকোমোডেট করেছি। তারা আইডিয়াটা এক্সচেঞ্জ করবে আমাদের সাথে এবং সকলের সম্মিলিত প্রয়াস দিয়ে আমাদের বিশ্বাস আমরা দীর্ঘদিন পরে সুযোগ পেয়েছি নতুন সম্ভাবনার একটি সীমান্তের জনপদের জন্য দ্বার উন্মোচন হবে ইনশাআল্লাহ। একটা প্রশ্ন নিতে চাই, আসলে ওই যে বিগত 6 মাস ধরে পরিবেশের তার কারণে যেটি পাথর কোয়ারিগুলো ছিল এটা বন্ধ ছিল, সেটি বিগত 6 মাস ধরে কিন্তু সচল করার জন্য বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে এটা সরকার এক ধরনের অনুমতি দিয়েছিল। তারপরে আবার কিন্তু আইনি জটিলতার কারণে সেটি সনাতন পদ্ধতিতেও এখনো বন্ধ রয়েছে। এর ভিতরে কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে অনেক বালু পাথর লুট হয়ে যাচ্ছে। যেমন আপনার বুলাগঞ্জ বলেন, গোয়েনঘাট বলেন, যে পাথরগুলো কোয়ারিগুলো রয়েছে, কানাইঘাটেও যে লুবাছড়া রয়েছে, যে কোয়ারিগুলো রয়েছে, সেখান থেকে হাজার হাজার ঘনফুট পাথর লুটপাট হয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন বারবার কিন্তু অভিযান পরিচালনা করছে, অভিযান পরিচালনা করেও কিন্তু সেটি থামানো যাচ্ছে না। এই যে সরকারের রাজস্ব হারাচ্ছে, সরকারের মাল এভাবে লুটপাট হচ্ছে, এই বিষয়গুলো আপনারা কি বলবেন? আমাদের যতগুলা বয়েজ রাজ দাবি আছে 5টা। 1 নাম্বার হচ্ছে পাথর কোয়ারি খুলে দাও। এটা কোনো এই এমন না যে এই পরিবেশ ম্যানুয়াল সনাতন ইকুইপমেন্ট সিস্টেম কিভাবে হবে, এগুলো কোনো আলোচনার বিষয় না। এটা এই জুলাই বিপ্লবের পরে আমরা দাবি করে আসছিলাম, একটা চূড়ান্ত পর্যায়ে চলে আসছিল। এটা আমরা এই ঈদের বন্ধের কারণে আমরা স্টপ রাখছি, ঈদের পরে আমরা ফাইনাল রাউন্ডে চলে যাচ্ছি। পাথর কোয়ারির ব্যাপারে আমরা স্থানীয়ভাবে যারা বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে, বিএনপি বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন বলেন, জমিয়ত বলেন, খেলাফত মজলিস বলেন, সবার সাথে আমাদের একটা সমন্বয় আছে। পাথর কোয়ারির যারা সমিতি তাদের সাথে সমন্বয় আছে, যারা শ্রমিক তাদের সাথে সমন্বয় আছে। আমরা বলছি যে পরিবেশের যিনি উপদেষ্টা উনি কেন, কোন যুক্তিতে, কোন কারণে এই সীমান্তের জনগণের প্রতি উনি উপহাস করলেন, একটা সিদ্ধান্ত উনি নিলেন পরিবেশের দোহাই দিয়ে। এখানে তো পরিবেশ ধ্বংস হচ্ছে না, পরিবেশ বরঞ্চ ওনার এইটা কোয়ারিগুলা খুলে না দেওয়ার কারণে প্রতিদিন পরিবেশ ধ্বংস হওয়ার জন্য যা হওয়া দরকার এর চেয়ে 1 লক্ষ গুণ বেশি হচ্ছে। ওনাদের কানে কি ভিডিওগুলো যায় না? আপনারা সাংবাদিকরা যে নিউজ করেন প্রতিদিন তো নিউজ করতেছেন, অবৈধভাবে পাহাড়গুলা টিলাগুলা কেটে কেটে রাতের পর রাত অন্ধকারে নিয়ে যাচ্ছে। না পুলিশ প্রশাসন, না বিজেপি, না সেনাবাহিনী, না র্যাব, না ডিসি অফিস, না ইউনো অফিস, না ওসি সাহেব, ওনাদের ক্ষমতার বাহিরে এটা চলে গেছে। বলতে বলতে টায়ার্ড আমরা কাউকে দোষারোপ করে বলতে চাই না। আমাদের কথা একটা, কোয়ারি খুলে দেন, আপনাদের অভিযান চালাতে হবে না। কোয়ারি খুলে দেন, আপনাদের রেভিনিউটা আপনারা নিয়ে নেন। এগুলো একটা ভুয়া কথা, 100% ফলস একটা অ্যাসেসমেন্ট দিছে পরিবেশ নষ্ট হয়ে যাবে। কিসের পরিবেশ নষ্ট হবে? এখন যে প্রতিদিন এই যে আজকে জাস্ট নয়, এখন গিয়ে দেখেন জাফলঙ্গে, এখন গিয়ে দেখেন আমরা যদি আমাদের কথাটা যদি ওনারা শুনে, ওনাদের যদি চোখ থাকে, ওনাদের যদি কান থাকে, তাহলে এখন জাফলঙ্গে আসুক, ফোন করুক, জয়ন্তপুরের ইউনোকে ওসিকে ফোন দেখ, গোয়েনঘাটের ইউনো ওসিকে ফোন দেখ, কোম্পানিগঞ্জের ইউনো ওসিকে ফোন দেখ। যে ঘটনা কি, প্রত্যেকটা কোয়ারিতে জাস্ট না 4 থেকে 5,000 যানবাহন এখানে আছে, নৌকা আছে, গাড়ি আছে, শ্রমিক 10,000 করে আছে। আপনারা বলবেন আপনাদের লোকজন এখানে যায় কেন? আরে ভাই যাবে না তো কোথায় যাবে? লোকের তো কোনো দোষ নাই, আপনি কোয়ারি খুলে দেন না কেন? বলবেন যে আমরা খুলে না দিলে কি অন্যায় করবেন? আমরা তো বলছি না অন্যায় করার জন্য। আপনারা কি ব্যবস্থা নিলেন? আপনার তো 3 উপজেলার 4 উপজেলা কানাইঘাট সহ এরা ফেল, ইউনো ওসি এরা ফেল। এদের সবার মোবাইলে, আমার মোবাইল থেকে পর্যন্ত ভিডিও দেওয়া আছে, আপনারা তো ডেইলি নিউজ করতেছেন। এই ব্যাপারে আমাদের ওপেন ডিক্লারেশন যে এটা তারা জানে, এবং মহামান্য মহোদয়া যিনি পরিবেশের উপদেষ্টা আছেন, এই মহামান্য মহোদয়া কোন যুক্তি যেটা বন্ধ করছেন উনি জানে, আর উনার যিনি মালিক আল্লাহ জানে, আমাদের জানা নাই। আমরা উনার
আমরা কম পড়াশোনা করছি, আমরা মনে করি এটা বন্ধ রাখছে পরিবেশ ধ্বংস করার জন্য। বন্ধ হলে পরিবেশ ধ্বংস হবে। আজকে খুলে দেন, কালকে পরিবেশ যদি ধ্বংস হয় দায়ভার আমরা নিব ইনশাআল্লাহ। না, এখন এটা দায়ভার কেন্দ্রীয় সরকার নিবে নাকি স্থানীয় প্রশাসন, যে যে এটা কোনোভাবেই- নিয়ে আমরা আমাদের দলীয় সিনিয়র লিডার আমাদের অ্যাডভোকেট এস আল মাহবুব জীবন, ওনার সাথে আমরা কথা বলেছি। আমাদের জেলা আমির জনাব মাওলানা হাবিবুর রহমান, ওনার সাথে আমাদের এই সমিতিগুলো কথা বলেছে। এবং আমাদের সেন্ট্রাল আমির, যিনি আমিরে জামাত, 18 কোটি মানুষের প্রিয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, ওনার নলেজে আমরা দিয়েছি। আমরা রিসেন্ট ওনার সাথে আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ওনার সাথে বসবেন। আমার বিশ্বাস উনি বললে একটা সুরা হবে। এজন্য আমরা আশাবাদী যে আপনারা একটু অপেক্ষা করেন। এখন তো বর্ষার মৌসুম চলে আসছে, আমরা যাতে চূড়ান্ত ল অ্যান্ড অর্ডারকে ঠিক রাখার জন্য আমাদের এই কাজটা করতে হবে। জি। আমাদের এই অঞ্চলে আইন শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য এই কাজটা করতে হবে। অবৈধ অন্যায় কাজ বন্ধ করার জন্য কোয়ারিগুলোকে খুলে দিতে হবে। সতর্ক করতে হবে। জি, ধন্যবাদ। আসলে আরেকটা বিষয়ে পিছনে যেতে চাই, একজন জয়নাল আবেদিন গড়ে ওঠার পেছনে হয়তো অনেকের পরিশ্রম, অনেকের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন রয়েছে। তার ধারাবাহিকতায় আজকে আপনি ছাত্র রাজনীতি থেকে আজকে জেলার শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। পাশাপাশি যে আপনি একজন জনপ্রতিনিধি হওয়ার পিছনের গল্প বা জনপ্রতিনিধি হওয়ার পিছনের উদ্দেশ্যটা যদি বলেন, আপনি 2বার উপজেলা চেয়ারম্যান ছিলেন। এই সমাজ ব্যবস্থায় আপনি তো সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত রয়েছেন, পাশাপাশি জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছাটুকু যদি এই বিষয়ে একটু বলেন। যেখানে আমরা দাঁড়িয়ে আজকে বসে কথা বলছি, জি। এটা হচ্ছে জৈন্তাপুরের সবচেয়ে নিম্নাঞ্চল, বাটি অঞ্চল বলা হয় এটাকে। জন্মের পর থেকে খুব সাধারণ জীবনযাপনে আমরা অভ্যস্ত। রাস্তাঘাট নাই, স্কুলে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, এখানে কোনো স্কুলও নাই। পড়তে হলে দরবস্তে দিতে হবে, দূরবর্তী কোনো স্কুলে দিতে হবে। আপনার প্যান্ট পরে, শার্ট পরে, লঙ্গি পরে স্কুলে যাবেন এমন কোনো রাস্তা নাই। জন্মের পরে এই ধরনের একটা বঞ্চিত জনগোষ্ঠীর এটা সংগ্রাম তৈরি করার জন্য 1 থেকে শুরু হয়েছে যাত্রা। সেই যাত্রা চলছে এখনো। এখন বঞ্চনা থেকেই মূলত অধিকার আদায়ের সংগ্রাম। অধিকার আর এই অধিকারটা নিজের, এই অধিকারটা আমার এলাকা, আমার মানুষ। একজন জয়নাল আবদিনকে গড়ে যারা তুলছে তারা কারা? তারা হচ্ছে খুব সাধারণ মানুষ। তারা দিনমজুর, তারা দিনে কাজ করে, রাতের বেলা স্বজনদের খাবার নিয়ে আসে। এরা হচ্ছে আমার মূল ডিফেন্স, এরা হচ্ছে আমার পাইওনিয়র। স্পিড এখান থেকে আমি পাই। এরা আমাকে ভাই ডাকে, বাবা ডাকে, সন্তানের মতো খুললে খাখা করে এরাই বড় করেছে আমাকে। এই জৈন্তাপুরের মানুষের কাছে, এই অঞ্চলের মানুষের কাছে পরিচিত করে তুলেছে এই বৃহত্তর জৈন্তার খেটা খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষেরা। সেকেন্ডলি আমার রাজনৈতিক দল আছে, দর্শন আছে, তারা আমার জন্য সহযোগিতা করেছে, দিনরাত পরিশ্রম করেছে, কাজ করেছে। সবচেয়ে বেশি কষ্ট করেছে যারা, তারা হচ্ছে এই অঞ্চলের সাধারণ মানুষ, উলামায়ে কেরাম, যারা বিভিন্ন মাদ্রাসার মাতমিম, মসজিদের ইমাম, তারা খেয়ে না খেয়ে আমার জন্য দোয়া করেছে। বিশেষ করে মহিলারা রোজা রেখে রেখে দোয়া করেছে, কুরআন খতম করেছে। এদের কারণে, এদের ভালোবাসা, দোয়া এই অঞ্চলের সাধারণ মানুষের এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন। আপনি তো এক কথা বলতে পারেন, আমরা জৈন্তাপুরে যে সম্প্রীতির বসবাস, জি। যে কোনো রাজনৈতিক দল হোক, যে কে হোক, কারো প্রতি আমাদের কোনো হিংসার হওয়া নাই। আমাদের রয়েছে বিরাট এক ভালোবাসার মেলবন্ধন। আমরা জৈন্তাপুর, এটা আমাদের মূল পরিচয়। এই পরিচয় দিয়েই আমরা সামনে আগাতে চাই। আমাদের লড়াইটা হচ্ছে বঞ্চনা থেকে আমরা শিকার হচ্ছি, আমরা ঐক্যবদ্ধ, এদের মুষ্টিবদ্ধ হয়ে আমরা লড়াই করে আগাচ্ছি। আমরা কারো ভাই, কারো বন্ধু, কারো পরিচয়। যেমন জৈন্তাপুরের সংবাদ জগতে যারা কাজ করেন, সাংবাদিক নেতৃবৃন্দ, যে কেউ সাথে আমরা অ্যাক্সেস আছে, আমার সাথে কথা বলতে পারে, আমি তাদের সাথে কথা বলতে পারি। এটা না যে ওনার সাথে কথা বলা যায়, ওনার সাথে কথা বলা যায় না। জৈন্তাপুরে বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্ব অনেক আছে, জৈন্তাপুরে একটা সহনশীল পরিবেশ আছে। আমার বিশ্বাস আমি আজকের এই পর্যায়ে, আমি তো কিছুই না, সাধারণ একজন নাগরিক, সাধারণ একজন মানুষ। এটার পিছনে এই যে আমি বললাম শ্রমজীবী মেহনতি মানুষ, এদেশের ছাত্র সমাজ, বিশেষ করে যুবকরা হচ্ছে আমার আইডল। তারাই আমাকে উৎসাহ দেয় যে কোনো কাজ করতে, যে আমরা আছি, আপনি কাজটা করেন। অসংখ্য গরিব মানুষ, রুগী হাসপাতালে চিকিৎসাধীন থাকে, চিকিৎসা করাতে পারে না। আজকেও কিছু গরিব লোকের জন্য ওরা কাজ করতে হয়েছে। অসংখ্য মানুষের ঘর বাড়ি নেই, তাদের জন্য কাজ করতে হয়। কিন্তু কারা করে দেয়? আপনাদের মতো যারা সাংবাদিক আছেন, আপনারা মেসেজ থ্রো করেন, গ্রুপ তৈরি করেন। সাংবাদিকরা জৈন্তাপুরে তো কত ভালো কাজ করেছে, কত ভালো কাজ করে। যে পয়েন্ট করে ঠিক করা হইতো
যে মিস্টার সাংবাদিক XYZ এরা কি কি করেছে, দেখা যাবে অনেকের ঘর বাড়ি তারা তৈরি করে দিয়েছে, অনেকের চিকিৎসা খরচ তারা গ্রুপে ইনভলভ করে তারা খরচগুলো দিয়েছে। কারো অবদানকে কেন ছোট করতে পারবো? ধন্যবাদ। সুযোগ নেই। আসলে প্রবাসীদের অবদান আমাদের বলে শেষ করা যাবে না। জৈন্তাপুরের প্রবাসীরা আপনাকে অনেক অনেক ভালোবাসে। যদি এই প্রবাসীদের উদ্দেশ্যে এটা তো একটা হিস্ট্রিক্যাল ঘটনা বললেন। জৈন্তাপুর প্রবাসী গ্রুপ নামে একটা প্রবাসী গ্রুপ আছে, আমরা জানেন। এটা এই হরিপুরের একটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছিল। এটার উদ্যোক্তা বা ফাউন্ডার আপনার নাম হচ্ছে জনাব আব্দুল ওয়াদুদ দুদু ভাই, তারপরে জামাল নাসির ভাই। সার্বক্ষণিক মানে 24 আওয়ার যিনি ওয়ার্ক করেন বলা হয়, ওনার নাম হচ্ছে ফয়েজ আহমদ। ওনার নাম হচ্ছে 24 আওয়ার ম্যান, মানে উনি 24 ঘন্টা ঘুমান না। এক চিন্তা প্রবাসী গ্রুপ, এক প্ল্যান জৈন্তাপুর, একই উদ্দেশ্য রুগী, একই লক্ষ্য কিভাবে সহযোগিতা পাঠানো যায়, কিভাবে ফান্ড রাইজ করা যায়, ফান্ড কালেকশন করা যায়। এই জন্য জৈন্তাপুর প্রবাসী গ্রুপে যারা যেমন আব্দুল গফার চৌধুরী খসরু ভাই আছেন এবং আরো অনেক নেতৃবৃন্দ আছেন, প্রবাসী কার্য নির্বাহী পরিষদে আমাদের সিনিয়র লিডার ছিলেন জমির মামা, সব অনেকেই আছেন, আমাদের হেলালি ভাই মৌলানা, কার নাম বলবো, সবাই হচ্ছে ফাউন্ডার ফাদার, এরা মানে প্রতিষ্ঠাতা পিতা। এরা প্রবাসী গ্রুপ করে জৈন্তাপুরের মানুষকে বিদেশে একটা অ্যালায়েন্সের ভিতরে ইউনিটি করে যে ঐক্য করে দিয়েছে, ইতিহাসের পাতায় তাদের নাম সোনালী অক্ষরে লেখা থাকবে। কয়েকদিন পরে পরে তারা 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ দিয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা বিতরণ করে যাচ্ছে। আনবিলিভেবল একটা ফান্ড কালেকশন প্যারামিটার, এটা অকল্পনীয়। কোনো নেতৃত্বের জন্য কোনো মারামারি নাই, নেতৃত্বের জন্য কোনো ঠেলাঠেলি নাই, নেতৃত্বের জন্য কোনো ধাক্কা ধাক্কি নাই, কোনো গ্রুপিং নাই, কেউ কারো কথা বলে না। যাকে যে দায়িত্ব দেওয়া হয় নত শিরে উঠি, উনি বলেন আমি পারবো না, তারপর ওনাকে পারতে হয়। আমরা ওনাদের জন্য দোয়া করি, ওনারা আমাদের এই অঞ্চলকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন আমরা ওনাদের সাথে আছি, ওনাদের সহকর্মী হয়ে কাজ করে যাচ্ছি। জাহেদুল তো এটার সাথে জড়িত ইনভলভ, নিজে জানো যে কিভাবে তারা কাজ করে যাচ্ছে। অনেক প্রবাসী, কার নাম বলবো, কার নাম, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্যে এত কষ্ট করে তারা, তারপরে প্রবাসী গ্রুপের টাকা দিবার সময় তারা কম্প্রোমাইজ করে না, বলে না যে টাকা নাই। তাদের প্রতি এই ঈদে এই যে সাক্ষাৎকারে তাদের জন্য আমি একটা স্যালিউট দিচ্ছি, তোমাদের প্রতি আমার শুভেচ্ছা। ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আসলে আপনাদের গত জানেন যে অভ্যন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই নির্বাচনী রোডম্যাপ বা নির্বাচনের তারিখ নির্ধারণ, আগামী বছরের এপ্রিলের দিকেই কিন্তু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রক্রিয়ায় কিন্তু আপনাদের দলের আমির তিনি তাৎক্ষণিক একটি প্রক্রিয়া জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আগামী যে নির্বাচন দিনের দিকে। তো আপনি সিলেট 4 আসনের একজন প্রার্থী, পাশাপাশি আপনাদের দলের সিলেটের 6টি আসনের মধ্যে প্রার্থী অলরেডি মনোনীত করা হয়েছে, আপনাকে সিলেট 4 আসনে দেওয়া হয়েছে। সেই হিসেবে আমরা দেখেছি যে মাঠ পর্যায়ে আপনি কাজ করে যাচ্ছেন। আপনার আগামী চিন্তার লক্ষ্য এবং আপনার নির্বাচন পরিচালনার এই বিষয়ে একটু। এটা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন দল এককভাবে করবে না কোনো অ্যালায়েন্স, এটা ক্লিয়ার না। নির্বাচন কমিশন যতদিন পর্যন্ত রোডম্যাপ ডিক্লারেশন না দিয়েছে ততদিন পর্যন্ত আমরা এটা বলতে পারবো না। আমাদের আমিরে জামাত সহ কেন্দ্রীয় সংগঠন ইতিমধ্যে একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওনারা বক্তব্য জানিয়েছেন, সন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু আমরা চাই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান, উনি যে কথা দিয়েছেন জুনের আগেই নির্বাচন, এটা যেন বাস্তবায়ন হয়। তার পাশাপাশি আমরা দাবি ছিল জুলাই চার্টার তৈরি করা, এটা যাতে পাস হয়। তারপরে আমাদের কিছু চার্টারের ট্রায়ালও আছে, সংস্কারও আছে, এগুলো করে ইলেকশনে যেতে হবে। ইলেকশনের এটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। ইলেকশনের রোডম্যাপ ডিক্লারেশন হলে আমার আইডিয়া এটা জুট হবে, অ্যালায়েন্স হবে, হলে এই আসনে কে প্রার্থী হবে তখন দেখা যাবে। এখন তো আমরা দলীয়ভাবে আমাদেরকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে কাজ করার জন্য, এবং আমার ছেড়ে দিয়ে আরো বেটার কোনো প্রার্থী পায়, দল যে সিদ্ধান্ত নেবে ইট ইজ ফাইনাল, এখানে আর কোনো কথা নাই। এই এলাকার জনগণ যে সিদ্ধান্ত নেবে এটাই ফাইনাল। আমার কথা হচ্ছে সবাই মিলেমিশে আমরা নেক্সট ইলেকশনে বাস্কটা হবে জৈন্তাপুরের, এই মাটির পক্ষে একটা বাস্ক থাকতে হবে। ধন্যবাদ। আপনার প্রস্তুতি সব মিলিয়ে আমরা অল টাইম প্রিপারেশন আছে। আমরা যেহেতু এই বঞ্চনার শিকার হয়েছে কাজগুলা করতে চাই,
কাজগুলা করার জন্য আমার এক নেতা ছিলেন মরহুম দিলদার হোসেন সেলিম, গভীর শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি। উনি উপজেলার চেয়ারম্যান ছিলেন। উপজেলার চেয়ারম্যান হওয়ার পরে দেখলেন মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না। উনি তখন বললেন, ভাইয়েরা ছোট শিলে কার হচ্ছে না, একটা বড় শিল দাও। তো আমিও একই কথা বলছি, আমার বড় ভাই যেটা বলে গেছে আমিও বলছি, দিলদার হোসেন সেলিম বলেছিল বড় শিল দাও। আমি বলছি ভাই আপনার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, কলেজগুলো করতে গেলে বড় শিল লাগবে। তো বড় শিলের প্রত্যাশা নিয়ে কাজ করছি এবং দলীয়ভাবে যে সিদ্ধান্ত চূড়ান্ত হবে সেটার পক্ষে কাজ চালিয়ে যাবে। কিন্তু সেই ইলেকশন করি আর না করি সেটা হলো পরের কথা। লড়াই সংগ্রাম যেটা চলছে এই অঞ্চলের মানুষের পক্ষে, এটা আমাদের চলবে, অব্যাহত থাকবে। সর্বশেষ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে অনেক দর্শকই যুক্ত ছিলেন, সবার উদ্দেশ্যে আপনার শেষ বার্তা। যে যারা সাংবাদিক দুজন জড়িত হয়েছেন, জাহাদ ইসলাম ও তার সহকর্মী বিভিন্ন, তাদেরকে শোয়েব রানা এবং জাহাদুর রহমান দুজনকে মানে থ্যাঙ্কস, ঈদের শুভেচ্ছা সবাইকে জানাইছি, কিন্তু তাদেরকে জানানো হইল না। তাদেরকে আলাদা করে একটা দর্শকদের পক্ষ থেকে আমি জানাচ্ছি তাদের দুজনকে ঈদ শুভেচ্ছা, ঈদ মুবারক। আবার আমার যারা প্রিয় দর্শক দেশ বিদেশে যারা আছেন, এখন দেখছেন এবং যারা পরে দেখবেন, সবাইকে ঈদের শুভেচ্ছা থাকলো। আসুন দেশ মাতৃকার জন্য, দেশ এবং প্রবাস থেকে যারা অংশগ্রহণ করেছেন, দেশের জন্য যে কোনো পরামর্শ আপনারা দিবেন, যে কোনো সমালোচনা আপনারা আমাদের করবেন, যে কোনো প্রস্তাব আপনারা দিবেন। আমরা এই মাটির হয়ে কাজ করছি, মাটির সাথে হেঁটে হেঁটে আমরা কাজ করছি। যে কোনো দুর্যোগে, যে কোনো বিপদে আমরা কাজ করার চেষ্টা করে যাচ্ছি। এতে কাজ করলে তো আমাদের ভুল হবেই। আমাদের মাথায় আসতেছে না এমন কোনো সমাধান আপনার কাছে থাকতে পারে। এজ এ এই এলাকার নাগরিক হিসাবে, এলাকার সিনিয়র সিটিজেন হিসাবে, একজন যুবক হিসাবে, একজন ছাত্র হিসাবে, শ্রমিক হিসাবে, আলেম হিসাবে, প্রবাসী হিসাবে, যার যে পরামর্শ আছে আমার প্রতি, যেহেতু এই সমাজে আমি বড় হচ্ছি, আপনাদের মাঝে আমার বেড়ে ওঠা, আপনাদের চোখের সামনে আমার গড়ে ওঠা, আমি তো ভুলের ঊর্ধ্বে নয় ভাই। আমার আচরণে আপনি কষ্ট পাইতে পারেন, আমার কোনো বিহেভিয়ার আপনি কষ্ট পাইতে পারেন, আমার কোনো অ্যাটিটিউডে কষ্ট পাইতে পারেন, আমার কোনো দর্শন এবং চিন্তায় আপনি কষ্ট পাইতে পারেন। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সরি, আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। আর ভবিষ্যতে আপনার এই সুখের প্রিয় জনতাকে, গোয়েন্দাঘাটকে, সিলেট 4কে, কোম্পানিগঞ্জকে গড়ে তোলার জন্য আপনার সহযোগিতা আমি চাই। আপনার সেই সহযোগিতার জন্য, আপনাদের সকলের সহযোগিতার প্রত্যাশায় আগামী বুড়ের সূর্য যেরকম সুন্দর হয়ে উঠবে, আগামীর জনতা যেন একটা জলমলে জনতা হয়ে গড়ে উঠে, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সিলেট 4 আসনে অত্যন্ত সুপ্রিয় পরিচিত মানুষ, সর্বজনীয় মানুষ জনাব জয়নাল আবেদিন। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পাশাপাশি আপনারা যারা এতক্ষণ আমাদের এই লাইভে যুক্ত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে যারা লাইভে যুক্ত হবেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবারও কোনো অতিথিকে নিয়ে আপনাদের সাথে যুক্ত হবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।